সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। নেতানিয়াহুর টাকা নেওয়ার গোপন নথি ফাঁস। বারবার বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ক্ষমতায় টিকে থাকতে হেন কাজ নেই যা তিনি করেননি। তবে এবার তার থলের বিড়াল বেরিয়ে আসার উপক্রম হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক একটি গবেষণা প্রতিষ্ঠান ফাঁস করে দিয়েছে গোপন তথ্য। মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছ থেকে একবার নয় দুইবার করে টাকা নিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এবার নেতানিয়াহু কঠিন আকারে ফেঁসে যাচ্ছেন। চরম বিপদে পড়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। এবারে জানাবো, হঠাৎ টার্কিশ এয়ারলাইন্সের অফিস বন্ধ করল ইরান। তুরস্কের পতাকাবাহী টার্কিশ এয়ারলাইন্সের অফিস বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির রাজধানী তেহরানে অবস্থিত গুরুত্বপূর্ণ অফিসটি হঠাৎই বন্ধ করে দেয় ইরানি পুলিশ। কারণ হিসেবে টার্কিশ এয়ারলাইন্সের কর্মীদের দ্বারা ধর্মীয় একটি বিধান অগ্রাহ্য করার কথা বলা হয়েছে। জানাবো হামাসের ৭ই অক্টোবরের বীরত্বপূর্ণ অভিযান এবং ইসরায়েলের অর্থনৈতিক সংকট। গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল কেবল রাজনৈতিক, নিরাপত্তা এবং সামরিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, বরং অর্থনৈতিক দিক দিয়েও অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে। ঠিক কি ক্ষতির সম্মুখীন হয়েছে ইহুদিবাদী এই দেশটি? প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে এবার জার্মানিতে যুদ্ধ প্রস্তুতি। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। এবার জার্মানিতে শক্ত সামরিক অবস্থা নিশ্চিত করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে 2026 সাল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করবে ওয়াশিংটন। ভবিষ্যতে জার্মানিতে মোতায়েন করতে যাওয়া মার্কিন এসব দূরপাল্লার স্ট্রাইক সিস্টেমের মধ্যে রয়েছে SM-6, টমাহক এবং ভয়ঙ্কর সব হাইপারসনিক অস্ত্র। এবং সর্বশেষ জানাবো একটি হৃদয় বিদারক আন্তর্জাতিক সংবাদ। বিবিসির সাংবাদিকের 2 স্ত্রী এবং কন্যাকে হত্যা। যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং তার 2 মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নেতানিয়াহুর টাকা নেওয়ার গোপন নথি ফাঁস। বারবার বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ক্ষমতায় টিকে থাকতে হেন কাজ নেই যা তিনি করেননি। তবে এবার তার থলের বিড়াল বেরিয়ে আসার উপক্রম হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক একটি গবেষণা প্রতিষ্ঠানের ফাঁস করা গোপন তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছ থেকে টাকা নিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু। গত 12 বছরে অন্তত 2বার এদেশ থেকে নেতানিয়াহুর কাছে টাকা পৌঁছেছে। গাজা উপত্যকায় উল্লেখযোগ্য সাফল্য দেখা পায়নি ইসরায়েল। এর মধ্যে চাঞ্চল্যকর কিছু নথি ফাঁস করেছে মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট মেমোরি। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থার প্রতিষ্ঠাতা ইসরায়েলের সাবেক একজন গোয়েন্দা। মেমোরি বলছে, অন্তত 2বার কাতারের কাছ থেকে নেতানিয়াহু টাকা নেওয়ার তথ্য পেয়েছে তারা। রেভেন প্রজেক্টের আওতায় এসব নথি ফাঁস করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জেরুজালেম পোস্ট। বিশ্বজুড়ে রাজনৈতিক এবং সামরিক নেতাদের সঙ্গে কাতার কিভাবে আর্থিকভাবে সম্পৃক্ত সেটি খুঁজে বের করতে এই রেভেন প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতারের প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের হয়ে কাজ করা NSA-এর সাবেক একজন এজেন্ট ফাঁস করা নথির সূত্র ধরে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ফাঁস হওয়া নথিতে 2012 সালের টপ সিক্রেট চিঠিও রয়েছে। কাতারের তৎকালীন প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি দেশটির সেই সময় অর্থমন্ত্রী ইউসুফ হোসেন কামালকে এই চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি নেতানিয়াহুকে $5 কোটি দিতে কামালকে কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির সিদ্ধান্তের কথা জানান। একই বছর কামাল আরেকটি চিঠিতে জানান, ওই টাকা নেতানিয়াহুকে নগদ দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ভিশন অর্গানাইজেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর ব্যাংকে টাকা ট্রান্সফারের চেষ্টা চালিয়েছিল কাতার। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। জর্ডানের সিরিজ নথি অনুযায়ী আম্মানে HSBC ব্যাংকের ওই তহবিল ট্রান্সফার না করার নির্দেশনা দিয়েছিল জর্ডান কর্তৃপক্ষ। তাদের যুক্তি ছিল, সন্দেহভাজন সংগঠনকে দেওয়ার উদ্দেশ্যই ওই টাকা ট্রান্সফার করা হয়েছিল। তবে জর্ডানের ওই নথি প্রকাশেরও ঘোষণা দিয়েছে মেমোরি। প্রকাশিত নথির তথ্য অনুযায়ী নেতানিয়াহু এবং আভিগডর লিবারম্যানে নির্বাচনী প্রচারণের জন্য কোটি কোটি টাকা দিয়েছে কাতার। মেমোরির প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠাতা ইয়াগাল কারমুন বলেছেন, ইসরায়েল এবং পশ্চিমাদের শত্রু কাতারের উপর গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছি আমরা। মেমোরির ফাঁস হওয়া নথি অনুযায়ী কাতারকে অর্থ দিয়েছে ইসরায়েলও। তবে এত সব নথি প্রকাশের পরও মেমোরি বলছে, নেতানিয়াহু যে টাকা নিয়েছেন এটি প্রমাণিত নয়। হঠাৎ টার্কিশ এয়ারলাইন্সের অফিস বন্ধ করল ইরান।
তুরস্কের পতাকাবাহী টার্কিশ এয়ারলাইন্সের অফিস বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির রাজধানী তেহরানে অবস্থিত গুরুত্বপূর্ণ অফিসটি হঠাৎ বন্ধ করে দেয় ইরানি পুলিশ। কারণ হিসেবে টার্কিশ এয়ারলাইন্সের কর্মীদের দ্বারা ধর্মীয় একটি বিধান অগ্রাহ্য করার কথা বলা হয়েছে। মঙ্গলবার অভিযান চালিয়ে অফিসটি বন্ধ করে দেওয়া হয়। তাৎক্ষণিক প্রচার না পেলেও বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি উঠে আসে। ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজের পুলিশের বরাতে সংবাদ প্রকাশ করা হয়েছে। জানা গেছে, পুলিশ সোমবার টার্কিশ এয়ারলাইন্সের ওই অফিসে যায়। সেখানকার নারী কর্মীদের হিজাব পরতে না দেখে সতর্ক করে দেয় পুলিশ। তখন তাৎক্ষণিক হিজাব পরতে হুমকি দেওয়া হয়। বলা হয়, নারীদের মাথা ঢাকতে অস্বীকৃতি ইরানের আইনের লঙ্ঘন। ওই সময় নারী কর্মীরা পুলিশের সঙ্গে উচ্চবাচ্য করেন। এতে ক্ষুব্ধ হয় পুলিশ। পরের দিন পুলিশ আবারও সেখানে যায়। এবার তারা অফিসটি বন্ধ করে দেয়। তাসনিম নিউজ জানিয়েছে, বুধবারও অফিসটি খোলার ব্যাপারে কিছু জানায়নি পুলিশ। এ ব্যাপারে টার্কিশ এয়ারলাইন্সের কোনো বিবৃতি দেয়নি। ধারণা করা যাচ্ছে, উচ্চ পর্যায়ের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ইরানের কর্মক্ষেত্র এবং ঘরের বাইরে হিজাব বা মাথা ঢাকা বাধ্যতামূলক। কর্মীরা হিজাব না পরায় গত কয়েক বছরে রেস্তোরাঁ, দোকান, ফার্মেসি সহ অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া নারীদের গ্রেপ্তার, জরিমানা সহ অন্যান্য শাস্তি হরহামেশাই দেওয়া হচ্ছে। এ নিয়ে দেশটিতে চরম ক্ষোভ বিরাজ করছে। মাঝে মধ্যেই তা ফুঁসে উঠে বিক্ষোভের রূপ নিচ্ছে। 2022 সালে দেশটির নৈতিকতা পুলিশ হেফাজতে মাহসা আমিনের মৃত্যুর পর এমনই এক বিক্ষোভে দেখা যায় ইরানে। সেই সময় হাজারো মানুষ আন্দোলনে শামিল হয়। হামাসের 7 অক্টোবরের বীরত্বপূর্ণ অভিযান এবং ইসরায়েলের অর্থনৈতিক সংকট। গাজার যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে কেবল রাজনৈতিক, নিরাপত্তা এবং সামরিক ও সামাজিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, বরং অর্থনৈতিক দিক দিয়েও অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে এই ইহুদিবাদী দেশটি। গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর আগে ইহুদিবাদী ইসরায়েলে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছিল। যুদ্ধ শুরুর 9 মাসেরও বেশি সময় পর এখন সংকটের ব্যাপ্তি আরও বহুগুণে বেড়েছে। গাজার যুদ্ধে ইসরায়েল অর্থনৈতিকভাবে কতটা ক্ষতির শিকার হয়েছে তা পর্যালোচনা করে দেখতেই পাঁচ টুডের এই আয়োজন। গাজায় আগ্রাসন শুরু করবার পর ইহুদিবাদী ইসরায়েল অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, যা সর্বশেষটি ছিল 30 বছরের মধ্যে প্রথমবারের মতো মুডিস ক্রেডিট ইনস্টিটিউশনের পক্ষ থেকে ইসরায়েলের ক্রেডিট রেটিং হ্রাস করা। মুডিস একটি মার্কিন আর্থিক ব্যবসায়িক পরিষেবা সংস্থা যা বন্ড বাজার বিশ্লেষণ, সিকিউরিটি এক্সচেঞ্জ, সংকট ব্যবস্থাপনা এবং বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করে। ইহুদিবাদী ইসরায়েল মুডিজের রেটিং স্কিমে যোগদানের পর প্রথমবারের মতো তেল আবিব ক্রেডিট রেটিং A2-তে নামিয়ে দিয়েছে এবং সংস্থাটি এক বিবৃতিতে ঘোষণা করেছে যে ইসরায়েল উচ্চ স্তরের ভূরাজনৈতিক ঝুঁকি, বিশেষ করে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। গাজা যুদ্ধের কারণে ইহুদিবাদী মন্ত্রিসভা ঋণও বৃদ্ধি পেয়েছে এবং 2023 সালের তৃতীয় ত্রৈমাসিক শেষে এটি প্রায় 1.08 ট্রিলিয়ন শেলের পৌঁছে গেছে এবং মনে করা হচ্ছে তখন থেকে যুদ্ধের প্রয়োজনে ঋণ গ্রহণ এবং তহবিল সংগ্রহ বৃদ্ধি পেয়েছে। গাজা ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ অপরাধযোগ্য শুরু করবার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করে যে তারা ইসরায়েলগামী জাহাজ চলাচলে বাধা দেবে এবং সেগুলোকে টার্গেট করে হামলা চালাবে। সম্প্রতি সপ্তাহগুলোতে এসব আক্রমণ আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং সামুদ্রিক বাণিজ্যের উপর ইহুদিবাদী ইসরায়েলের মোট বাণিজ্যের শতকরা 90% বেশি নির্ভরতার কারণে ইয়েমেনের এই পদক্ষেপ ইসরায়েলের উপর একটি ভারী অর্থনৈতিক ব্যয় চাপিয়ে দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল পরিদর্শনকারী পর্যটকদের সংখ্যার জরিপে দেখা যায় যে 1995 থেকে 2023 সাল পর্যন্ত সময়ে প্রতি বছর গড়ে প্রায় 25 লাখ মানুষ ইসরায়েল পরিদর্শন করেছে, যার সর্বোচ্চ সংখ্যা ছিল 2019 সালে। ওই বছর 45 লাখ পর্যটক ইসরায়েল সফর করেছিল। ইহুদিবাদী ইসরায়েল 2022 সালে পর্যটন খাত থেকে $550 বিলিয়ন আয় করেছে। যাই হোক, আল-আকসা তুফান অভিযান শুরু হবার পর ইসরায়েলের পর্যটন শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2023 সালের অক্টোবর ও নভেম্বর মাসে ইসরায়েল ভ্রমণকারী পর্যটকদের সংখ্যা ছিল যথাক্রমে 89,000 এবং 38,000, যা ডিসেম্বরে শূন্যে পৌঁছে যায়। চাকুরির বাজারে যুদ্ধের প্রভাব। গাজার যুদ্ধ শুরু হবার পর থেকে ইসরায়েলে নতুন করে কোনো কোম্পানি কাজ শুরু করেনি এবং 2023 সালে প্রায় 57,000 কোম্পানি বন্ধ হয়ে গেছে, যাদের বেশিরভাগই ছিল ছোট ছোট প্রতিষ্ঠান। কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার দিক দিয়ে এই সংখ্যা ছিল 2022 সালের তুলনায় শতকরা 35% বেশি। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল গাজা যুদ্ধে পাঠানোর জন্য 70%-এরও বেশি রিজার্ভ ফোর্সকে তলব করার ফলে এই সরকার কর্মী এবং শ্রমিকদের ঘাটতির সম্মুখীন হয় এবং এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ভারতীয় শ্রমিকদের নিয়োগ দিতে শুরু করেছে তেল আবিব। এবার জার্মানিতে যুদ্ধ প্রস্তুতি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। এবার জার্মানিতে শক্ত সামরিক অবস্থা নিশ্চিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে 2026 সাল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে ওয়াশিংটন। ভবিষ্যতে জার্মানিতে মোতায়েন করতে যাওয়া মার্কিন এসব দূরপাল্লার স্ট্রাইক সিস্টেমের মধ্যে রয়েছে SM-6, টমাহক এবং ভয়ঙ্কর সব হাইপারসোনিক অস্ত্র। খবর আনাদোলু এজেন্সি ও রয়টার্সের। যুক্তরাষ্ট্র ও জার্মানি বুধবার এক যৌথ বিবৃতি অনুযায়ী 2026 সালে জার্মানিতে মাল্টি ডোমেন টাস্ক ফোর্সের দূরপাল্লার অস্ত্র মোতায়েন শুরু করবে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে স্থায়ীভাবে এসব রেখে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে। এসব অস্ত্র ইউরোপের অন্যান্য দেশে মোতায়েন
মার্কিন অস্ত্রের চেয়ে বেশি দূরপাল্লার এক বিধ্বংসী। ভূমি থেকে যে কোনো লক্ষ্যবস্তুতে মুহূর্তে আঘাত হানার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে, যা হবে শত্রুর জন্য রীতিমতো ভয়ের। বিবৃতিতে বলা হয়, ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ইউরোপীয় সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার অবদান রাখতে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে। জার্মানি গুরুত্বপূর্ণ হওয়ায় আধুনিক যুগের সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র সেখানে পাঠানো হবে। এর আগে 2021 সালে ইউএস সেনাবাহিনী জার্মানি ইউসবাডেনে দ্বিতীয় মাল্টি ডোমেন টাস্ক ফোর্স চালু করে, যা প্রথাগত স্থল যুদ্ধ কৌশলের বাইরে শক্তিশালী মার্কিন কমান্ডো নিশ্চিত করে চলেছে। এবার অস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট হবে আরও বেশি উন্নত ও কার্যকর। বিবিসির সাংবাদিকের 2 স্ত্রী কন্যাকে হত্যা। যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং তার 2 মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় কাইল ক্লিফোর্ডকে 26 নামের এক ব্যক্তিকে উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছে আহত অবস্থায় আটক করা হয়। পুলিশ জানায়, হামলার ঘটনায় জন হান্টের স্ত্রী ক্যারল হান্ট, তার 2 মেয়ে হান্না হান্ট এবং লুইস হান্ট গুরুতর আহত হন এবং সবাই ঘটনাস্থলে মারা গেছেন। বিবিসি 5 লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী এবং তার 2 মেয়ে হার্টফোর্ডশায়ারের বুশে শহরে নিজ বাড়িতে অবস্থানকালে হামলার শিকার হয়েছেন। স্থানীয় এক নারী হান্টের পরিবারের সম্পর্কে বলেন, তারা খুবই আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং কোমল মনের মানুষ। তারা সবসময় অন্যদের সাহায্যে এগিয়ে এসেছেন। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সন্দেহভাজন যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি 2 বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন। বিবিসিতে 30 বছরের বেশি সময় ধরে চাকরি করছেন হান্ট। সংবাদ মাধ্যম এবং রেসিং সমর্থকদের মধ্যেও তিনি বেশ জনপ্রিয়।